হলো। হেমন্ত দুম করে বলল, মানে? ব্যাপারটা শারীরিক। শারীরিক ভঙ্গির মধ্যে কুমারী মেয়ের আর্দ্রতা ছিল না। আর এ ব্যাপারটা আমার অবাক লাগছিল। মনে হচ্ছিল তুমি এতে অভ্যন্ত। সে চুপ করল। বনশ্রীও চুপ করে আছে। বাগানে কোথাও তিরস্বরে ঝিঝি পোকা ডাকছে। আর মাঝে মাঝে বাতাসের শব্দ। দু একবার কোকিলের ডাক। এখানে প্রচুর কোকিল। আমের শেষ মুকুল শেষ গন্ধ দিয়ে করে যাচ্ছে। তারপর বনশ্রী ঘরে ফিরুল। বলল, দরজাটা আটকে দিচ্ছি। দাও। বনশ্রী তার পাশ দিয়ে বিছানায় উঠে গেল। শুয়ে পড়ল। হেমন্ত খাটের মাথার দিকে মাথাটা রেখে পা ছড়াল। তারপর বলল, রাগ করলে তো? বনশ্রী চোখ বুজেছিল। বলল, না। কিন্তু তুমি কেমন করে জানলে এসব? কি কুমারী মেয়েদের আর্দ্রতা? না, কি বললে? ওটা ইনটুইশন। বিশ্বাস করি না। তাহলে বলবো স্যাম্পলজি পড়ার জ্ঞান। তাও বিশ্বাস করি না। তাহলে তুমিই বলো। তুমি রাগ করবে। তোমাকে এই বলছি, করব না। হেমন্ত ওর একটা হাত নিল। আমারও মনে হচ্ছিল তুমি ওসব ব্যাপারে অভ্যন্ত। হেমন্ত শুকনো হাসলো। আমার চরিত্রদোষ আছে বলছো? মা, তবে বিবাহিত পুরুষের সবকিছু আমি জানি কিনা? বনশ্রী চোখ বুজেছিল। এবার সেই অসহায় শান্ত হাসি ঠোঁটে রেখে বলল কথাটা। আমি জানি সব। তাদের শরীর এবং তখন কিসব হয়। শেষ কথাটা শ্বাসপ্রবাসে মিশে গেল। হেমন্ত বিছানায় কনুই রেখে এবং হাতের তালুতে মাথা রেখে তার দিকে ঘুরে বলল, সত্যি বলছো? তোমার তাই মনে হচ্ছিল? হ্যাঁ। বনশ্রী ফের শ্বাসপ্রশ্বাসে মিশিয়ে কথা বলল, ঠিক তাই মনে হচ্ছিল। হেমন্ত হাত থেকে মাথা নামিয়ে বিছানায় চিত হয়ে শুল। দুজনের মধ্যে প্রায় 20 ইঞ্চি ফারাক। বনশ্রী নিজের মাথা তুলে একটা বালিশ ওর মাথার তলায় গুজে দিল। হেমন্ত বাধা দিল না। দুজনে একই ভঙ্গিতে চিত হয়ে শুয়ে রইল। কিছুক্ষণ পরে বনশ্রী আনতে বলল, যা কিছু ঘটুক, আমি তোমাকে ভালোবাসবো। আমার আর ফেরার পথ নেই। জীবনটা নিয়ে আমি জুয়া খেলতে নেমেছি। হেন তো বলল, আমিও কি নয়? কে জানে? কে জানে নয়। আমারও আর ফেরার পথ নেই বা কিছু ঘটুক। কারণ সাবাস জীবন হোল লাইফ আমার সাবা যৌবন কিভাবে কাটছিল তোমাকে শেখাতে পারবো না। চাকরি বাকরির ব্যাপারটা তুলছি না, আমার প্রাইভেট লাইফ। ও বীভৎস। অস্ফুট হাসল বনশ্রী, তোমার বউ বুঝি খুব দঙ্গাল মেয়ে? সমস্ত জবাব দিল না। সেও এবার চোখ বুজেছে। অ্যাডজাস্টমেন্টের অভাব। হেমন্ত চুপ করে থাকলো। বনশ্রী তার পাজরে আঙুলের গুঁতো দিয়ে বলল, বলো না। সামার খারাপ লাগবে না। তুমি আমার কথা তো সবই জেনে গেছো। তোমারটা নতে চাই, জানা দরকার। বলো। হেমন্ত বলল, তোমার তেমন কিছু আমি জানতে পারিনি। ভদ্রলোক বস্তুত আমাকে তেমন কিছুই বলেননি। তুমি নিজেই ধরা দিয়েছ। বনশ্রী বলল, আমার উপায় ছিল না। আমাকে ক্ষমা করো। ভদ্রলোক গঙ্গার ধারে ঘোরাঘুরি করছিলেন। আমি যেচে আলাপ করলাম। কথায় কথায় বললুম, আপনার কি কিছু হারিয়েছে? তখন থেকে লক্ষ্য করছি গঙ্গার ধারে এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছেন কি যেন চছেন। তো বললেন, দেখছেন তো, রোদে দেখতে বড্ড কষ্ট হলো। দামি কাগজ পড়ে গেছে। তখন থেকে খুঁজছি। আমার ব্যাগ থেকে একটা। বনশ্রী ওকে থামতে দেখেও কোন কথা বলল না। হেমন্ত একটা চাপা নিঃশ্বাস ফেলে বলল, ও কে সাহায্য করতে চাইলুম। ওদিকে নহবতখানা, এদিকে 12 গম্বুজের ঘাট অবধি দুজনে ঘুরলুম। 12 গম্বুজের ঘাটে সত্যি কাগজটা পড়েছিল। কি কাগজ? বনশ্রী এবার ফিসফিস করে উঠল। তার ভুরু কুঁচকে গেল। হেমন্ত তা লক্ষ্য করে বলল, একটা খাম। খামের মধ্যে একটা ফটো ছিল। একটি বাচ্চা ছেলে আর তার মায়ের। আমি দেখতে চাইনি। নিজেই দেখালেন। তুমি নিজের পরিচয় দিয়েছিলে? না, বলেছিলুম। লোকাল লোক। তোমাকে ছবি দেখালেন কেন? জানি না। ব্যাপারটা সাজানো মনে হয়নি তোমার? না তো। কেন? ওকে যত সরল ভাবছো তত নয়। হেমন্ত হাসল। দেখে এবং কথা বলে তেমন কিছু মনে হয়নি। তুমি জিজ্ঞেস করনি কেন এখানে এসেছে? নিছক টুরিস্ট। আমাদের আনাচে কানাচে ঘুরছে। তব্বু কিছু বুঝতে পারছো না? বনশ্রীর কণ্ঠম্বর তিন্ত শোনালো। এবার তার কণ্ঠম্বরে চেপে রাখা কান্নার আভাস। অবশ্য সে স্থির, এতটুকু নড়ছে না। হেমন্ত বলল, তুমি এখানেই আসছো একথা কি কাকেও বলেছিলে?
বনশ্রী একটু চুপ করে থাকার পর বলল, একজনকে বলেছিলুম, বলার দরকার মনে করেছিলুম, কারণ দৈবাৎ অ্যাক্সিডেন্টে যদি পড়ি কিংবা কিছু, বাবা মা অন্তত জানবেন তাই। তাছাড়া আমার মনে হয়েছিল বাইরে খানিকটা দূরে যাচ্ছি তো কাকেও জানিয়ে রাখা উচিত। কাকে জানিয়েছিলে? তুমি তাকে দেখেছ? প্রথম দিন আমার সঙ্গে তোমার অফিসে গিয়েছিল। শর্বরী মিত্র নামে মেয়েটি, বেটে, একটু গোলগাল। ওকে কতটা বলেছ? সামান্যই। আমার জীবনের অনেক ব্যাপারও জানে। হেমন্ত কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, তোমার জীবনের অনেক ব্যাপার আমি এখনো জানি না। একথায় বনশ্রী প্রথমে আবেগে অস্থির হয়ে নড়ে উঠল, যেন নিজেকে আর সামলাতে পারছেন না, তারপর চাপা কয়েকটা নিঃশ্বাস ফেলল। অনেকটা সামলে নিতে পেরেছে এভাবে এবং রুগ্ন মানুষের কণ্ঠস্বরে বলল, এইটে বাদে তোমাকে আর যাসব বলেছি একটুও মিথ্যা নয়। কিন্তু জানি, আর তো তুমি আমাকে বিশ্বাস করতেই পারবে না। হেমন্ত হালকা স্বরে বলল, আমার কাছে এখন তুমি ছাড়া আর সবকিছু মিথ্যা। যে তুমি এখানে আমার এত কাছে আছো, সেই তুমির কথাই বলছি। তারপর হেমন্ত ওকে কাছে টানলো এবং সতর্কতার জন্যে কোন জানলায় সেই অকালপর ছোড়াটা উকি দিচ্ছে কি না দেখেও নিল। বনশ্রী বাধা দিল না, কিন্তু হেমন্ত তত শক্তি প্রয়োগ করেনি যাতে দুটো শরীরই এক হয়ে যায়। ভার ফলে বনশ্রীর মাথাটাই যায় তার বুকের ওপর এবং বনশ্রীর চিবুক বিদ্ধ হলো ভার বুকে। 6-7 ইঞ্চি ব্যবধানে জোড়া চোখ পরস্পরের প্রতি নিবন্ধ হয়ে রইল। দুজনে দুজনের শুধু চোখ দুটোই যা দেখতে পাচ্ছিল, আর বাকিটা অস্পষ্ট একটা প্রতিভাসের মতো। বনশ্রী বলল, কয়েক মাস ওর কাছে থেকে বাবা মায়ের কাছে চলে এসেছি। আমার ফেরার ইচ্ছে ছিল না, আর নেইও। তোমার ছেলে, ওর কানে আছে। ছেলের বয়স কত এখন? 7 বছর 3 মাস। ছেলের জন্যে তোমার মন খারাপ করে না? অন্তুকে ও দেয়নি, দেবেও না কোনোদিন। হেমন্ত চুপ করে থাকলো। তারপর তার মনে হলো 6-7 ইঞ্চি দূরে একটা কিছু ঘটছে। সে দুহাতে বনশ্রীর মুখ তুলে ধরল। হা, বনশ্রীর চোখে জল, এবং ইতিমধ্যে ফোঁটাগুলো গড়িয়ে পড়ছে। দুটো গালি দেখতে দেখতে ভিজে গেল। হেমন্তের দুটো তালুও ভিজল। তখন হেমন্ত বলল, চেষ্টা করুন, তামার ছেলেকে যদি এনে দিতে পারি। বলো, করব চেষ্টা। ভাঙা গলায় বনশ্রী বলল, তারপর তো ও আবার কেড়ে নিয়ে যাবে। হেমন্ত খুব সাহসের সঙ্গে বলতে যাচ্ছিল, তুমি আমার কাছে থাকবে এবং তোমার ছেলেও থাকবে, কিন্তু বলতে পারল না। বালিশের পাশে হাত বাড়িয়ে, সিগারেট হুক জল। বনশ্রী ওর বলতে যাওয়ার আবেগ এবং ঠোঁট ফাঁক করেই বন্ধ করে দেওয়া লক্ষ্য করেছিল। বলল কি? হেমন্ত প্যাকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে রাখল। বলল, জ্বলে দাও। বনশ্রী দেশালাই নিল ওর হাত থেকে। জাল চেষ্টা করল, কিন্তু ফ্যানের হাওয়া ঘুরপাক খাচ্ছিল। তখন সে উঠে বসল এবং খাট থেকে নেমে গিয়ে সুইচ অফ করল। অগোছাল শাড়ি গুছিয়ে নিতে নিতে বিছানার ধারে হেমন্তের পাশে এসে বসল। দেশালাই জ্বালল। 3 বারে তার সিগারেট ধরাতে পারল হেমন্ত। বনশ্রী পাশে বসে রইল। কিছুক্ষণ পরে হেমন্ত একটু হাসল। তখন তোমাকে একটা প্রকাণ্ড প্রতিশ্রুতি দিতে যাচ্ছিলুম। হঠাৎ মনে পড়ে গেল, আইন নামে ব্যাপারটা আছে। বনশ্রীও একটুখানি হাসল। আমি ডিভোর্সে রজন্যে মামলা করতে পারি। তুমি তো পারছো না, আর তা করতে বলছিও না তোমাকে। বলবো না? কেন বলবো? আমি হয়তো এত স্বার্থপর নই। হেমন্ত বিরত মুখে তাকালো, তোমাকে ঠিক বোঝাতে পারবো না হয়তো। বলো না, বুঝতে চেষ্টা করব অন্তত। কষ্ট পাবে, আমাকে প্রতারক ভাববে। সে দ্রুত বলতে থাকলো, ভাববে নয়, ভেবেছ ইতিমধ্যে। তোমাকে দোষ দিইনে বনশ্রী, সত্যি আমি তোমার সঙ্গে প্রতারণা করেছি। কিন্তু বিশ্বাস করো, আমার উপায় ছিল না। তোমাকে দেখার সঙ্গে সঙ্গে কি যেন ঘটে গিয়েছিল আমার মধ্যে। দিনের পর দিন, রাতের পর রাত যন্ত্রণা আর তৃষ্ণা, তৃষ্ণা আর যন্ত্রণা, তারপর সামনে এলে তুমি। নিজেকে বাগ মানাতে পারিনি। বনশ্রী বলল, ওটা আমারও কথা। উৎসাহে হেমন্ত বলল, কিন্তু বাকিটা আমার বেলায় কোয়াইট ডিফারেন্ট। বনশ্রী তাকালো ওর দিকে। তুমি তোমার স্বামীকে অস্বীকার করতে পেরেছ। তুমি তাকেও হয়তো ঘৃণাও করো, কিন্তু আমি আমার স্ত্রীকে অস্বীকার করতে পারিনি। পারছি না। আর ঘৃণা না, তাকে ঘৃণাই বা করতে পেরেছি কোথায়? করুণা করে আসছি বরাবর। হ্যাঁ,
করুণ্য ছাড়া আর কিছু নয়। ওর বোকামি, ওর হঠকারিতা, ওর সবতাতে বাড়াবাড়ি সবকিছুতে একসময় ক্ষেপে গেছি। ওর গায়ে হাতও ভুলেছি কত সময়। তারপর অনুতপ্ত হয়েছি, ক্ষমা চেয়ে নিয়েছি। ওর জন্যে মমতা হয়েছে। কেন জানো? ওর কেউই নেই, না বাবা মা, না ভাই বোন, কিংবা কেউ যে ওকে আশ্রয় দিতে পারবে। হেমন্ত থামল। এত কথা বলার পর তার শ্বাস প্রশ্বাসে স্বাভাবিকতার দরকার ছিল। আর বনশ্রীর চোখের দৃষ্টি যেন শূন্য, নিষ্পলক, অক্ষিকোটরে বসানো দুটো কাচের টুকরো। সে কোন কথা বলল না, স্থির বসে রইল। হেমন্ত একটু পরে ফের মুখ খুলল। 13 বছর আগে সাক্ষীকে আমি বিয়ে করেছি। না প্রেমজ বিয়ে নয়, ওকে একবার দেখেই পছন্দ করেছিলুম। যাক, তোমার খারাপ লাগছে। বনশ্রী যেন জাগল। একটা হাত হেমন্তের বুকে আলতো করে রেখে বলল, না, বল, আমি শুনতে চাই।